আষাঢ় মাসের শেষ, ঘন কালো মেঘ আকাশে এদিক ওদিক ভেসে বেড়াচ্ছে, থেকে থেকে বিজলি চমকাচ্ছে। আমি দ্রুত পায়ে আমার বন্ধু সবুর বাড়ির দিকে চলছি। ওকে সবাই সবু বলেই ডাকে। সবু, সবু, আছিস বাড়িতে? আরে শুভ যে, আয় বাবা, ভেতরে আয়। সবু উপরে ওর ঘরে আছে, তুই গিয়ে বস। আমি তোদের জন্য গরম গরম লুচি আর গরুর মাংসের ঝোল নিয়ে আসছি। উফ খালা, এই মেঘলা সন্ধ্যায় আপনার হাতের রান্নার ঘ্রাণ পেলেই মনটা যেন জুড়িয়ে যায়। আমি আসছি, আপনি জলদি নিয়ে আসুন। কি রে সবু, একা একা কি করছিস? আরে শুভ যে, আয় বস। এই তো ভাই, গল্পের বই পড়ছিলাম। কলেজের পরীক্ষা তো শেষ, লম্বা ছুটি পড়ে গেল। ভাবছি কোথাও থেকে ঘুরে এলে মন্দ হতো না। একদম ঠিক বলেছিস, কিন্তু যাবি কোথায়? কোনো নিরিবিলি শান্ত জায়গা হতে হবে কিন্তু। আমাদের দেশের বাড়ি শীতলপুর যাবি? তোর কাছে তো অনেকবার গল্প করেছি ওখানকার। প্রায় বছর 6 আগে শেষবার গিয়েছিলাম দাদাজান ইন্তেকাল করার আগে। কিন্তু ব্যাপার কি জানিস, এত বছর বাড়ি থাকা সত্ত্বেও দাদাজান আমাদের কাউকে ওখানে রাতে থাকতে দিতেন না। উনি একাই থাকতেন। বলিস কি, এখন ওখানে কে থাকে? দেখাশোনার জন্য একজন থাকে। আব্বাকে বললে উনি হয়তো যাওয়ার ব্যবস্থা করে দিবেন। আমি আজকেই আব্বাকে একটা চিঠি বা খবর পাঠানোর ব্যবস্থা করছি। এই নে বাবা, তোদের জন্য গরম গরম ফুলকো লুচি আর লাল লাল ঝাল ঝাল আলুর দম আর মাংস নিয়ে এলাম। সুবহান আল্লাহ, কি অপূর্ব ঘ্রাণ খালা। বসেন আমাদের সাথে। তোরা কি নিয়ে গল্প করছিলি? মা, এই ছুটিতে আমরা শীতলপুরের বাড়িতে বেড়াতে যাওয়ার কথা ভাবছিলাম। তুমি কি বলো? কি, শীতলপুর? ও কথা ভুলেও মুখে আনবি না শুভ, তোর আব্বা জানলে খুব রাগ করবেন। কিন্তু কেন মা, ওখানে কি এমন আছে? ছোটবেলা থেকেই দেখছি শীতলপুরের কথা তুললেই তোমরা কেমন যেন চুপচাপ হয়ে যাও। আমি সবটা জানি না বাবা, তবে তোর দাদাজানের মুখে শুনেছি ওখানে ভয়ঙ্কর কিছু একটা আছে। গ্রামের লোক ওটাকে কালা হেকো বলে ডাকে। তোর আব্বাও ভয় পায়। আরে ধুর মা, ওসব গ্রাম্য কুসংস্কার। আমি আব্বার সাথে কথা বলে নেব। তোরা শীতলপুরেই যাবি? তোর দাদাজান পর্যন্ত কোনোদিন আমাকে রাতে ওখানে থাকতে দেননি, আর এখন তোরা বলছিস তোরা ওখানে গিয়ে থাকবি? আব্বা, কারণটা তো বলবেন। দাদাজান কেন বারণ করতেন? হ্যাঁ, উনি কোনোদিন পরিষ্কার করে কিছু বলেননি, শুধু বলতেন রাতে ওখানে থাকা যাবে না। তবে যখনই ওখানে যেতাম, যাওয়ার আগে এই বিশেষ তাবিজটা উনি আমাকে পরিয়ে দিতেন, আর তখন থেকে এটা আমার গলায় থাকে। শোন বাবা, তোদের দুজনকে আমি একা ওই অভিশপ্ত বাড়িতে ছাড়তে পারবো না। আমিও তোদের সঙ্গে যাব। মা সাথে থাকলে সন্তানের কোনো ক্ষতি হবে না, ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে মা, তুমিও চলো আমাদের সাথে। তবে একটা শর্ত সবু, এই তাবিজটা তুই সবসময় গলায় পরে থাকবি। যতদিন ওখানে থাকবি এক মুহূর্তের জন্য এটা খুলবি না। এতে তোর ভালো ছাড়া মন্দ হবে না। পরিকল্পনা অনুযায়ী আমরা 3 জন রওনা হলাম। রোববার বিকেলে যখন শীতলপুর স্টেশনে পৌঁছালাম, তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আকাশ চিরে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। কিরে সবু, এখন কোন দিকে যেতে হবে? চিনতে পারবি তো? আব্বা বলেছিল স্টেশন থেকে পশ্চিম দিকে গেলেই কিছু একটা পাওয়া যাবে। ওই দেখ, একটা ভ্যান দাঁড়িয়ে আছে। ও চাচা, শীতলপুর জমিদার বাড়ি যাবেন? এত রাতে জমিদার বাড়িতে কি কাজ আপনারে? ওটা আমাদের দাদাজানের বাড়ি। আমরা ঢাকা থেকে এসেছি বেড়াতে। ও আচ্ছা,
তাহলে উঠে বসুন। ভাড়া কিন্তু 50 টাকা লাগবে। বাবু, একটা কথা বলি, কিছু মনে করবেন না। যদি জমিদার বাড়িতে থাকার নিয়ত করে থাকেন, তবে আমি বলবো সেখানে না থাকাই ভালো। কেন চাচা, এমন কথা কেন বলছেন? বাবু, ওই বাড়িতে জিন ভূতের আসর আছে, আপনারা সাবধানে থাকবেন। বিশ্বাস করা না করা ওইটা আপনাদের ব্যাপার। ভ্যান চালক আমাদের নামিয়ে দিয়ে টাকা নিয়ে দ্রুত পালিয়ে গেল। সামনে তাকিয়ে দেখি এক বিশাল অট্টালিকা কালের নিয়মে জরাজীর্ণ হয়ে পড়েছে। চল সবু, ভেতরে যাই, বেশ খিদে পেয়েছে। ভেতর থেকে পুরনো কোয়ার্টার কাশিম চাচা বেরিয়ে আসেন। দাদাবাবু, আপনারা এসেছেন? মাজনও নিয়ে এসেছেন? আলহামদুলিল্লাহ, আপনারা ভেতরে বসেন। আজ আপনারা আসবেন বলে আমি রান্না বান্না করে অপেক্ষা করে বসেছিলাম। আচ্ছা কাশিম চাচা, আসার সময় ভ্যানওয়ালা বলছিল এই বাড়িতে নাকি ভূত থাকে। দাদাবাবু, রাতের বেলা এসব কথা বলতে নেই, তবে সাবধান করে দিই, রাতে শোবার পর যদি কোনো আওয়াজ পান, খবরদার ঘরের বাইরে বেরোবেন না। আমি বারান্দায় শুয়ে আছি, কিছু হলে আমি দেখব, কিন্তু আপনারা ভেতর থেকে দরজা খুলবেন না। ঘড়িতে তখন কয়টা বাজে জানি না। হঠাৎ আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো। মনে হলো কেউ যেন আমার মুখের ওপর ঠান্ডা নিঃশ্বাস ফেলছে। আমি ধীরে ধীরে চোখ খুললাম। জানালার দিকে তাকাতে আমার কলিজা শুকিয়ে গেল। হ্যাঁ, ওটা কে? জানালার বাইরে ওটা কে? হ্যাঁ, কি রে শুভ, কি হয়েছে? সবু, জানালার বাইরে আমি একটা বীভৎস চেহারা দেখেছি। কেউ একজন তোর দিকে তাকিয়েছিল। ঠিক তখনই ছাদ থেকে একটি বাচ্চার খিলখিল হাসির শব্দ ভেসে এলো। ওই শুনলি, ছাদ থেকে হাসির শব্দ আসছে। এত রাতে ছাদে কে? খালা পাশের ঘর থেকে ছুটে এলেন। কি হয়েছে বাবা, তোরা চিৎকার করছিস কেন? দাদাবাবু, ওরা জেগে উঠেছে। কালো হোকা জেগে উঠেছে। যাস না সবু, আমিও জানালার বাইরে ভয়ঙ্কর কিছু একটা দেখেছি। সবু সাহস করে দরজা খুলে ছাদে দৌড়ে যায়। আমি বলেছিলাম না রাতে বের হবেন না? আহ, আমি দেখব কে ওটা। কিসের এত ভয় তোমাদের? শুভ পিছু নেয়। রাতের নিস্তব্ধতা ভেঙে জিজি পোকার ডাক শোনা যাচ্ছে। শীতলপুরের সেই পুরনো জমিদার বাড়ির ছাদ, ঘন কুয়াশার মতো অন্ধকার চারদিকে। ছাদের এক কোণে কার্নিশে একটা ছোট্ট ছায়ামূর্তি উবু হয়ে বসে আছে। এই শুভ, দেখ, ওখানে কেউ বসে আছে। এই তুমি কে? এই মাঝরাতে কার্নিশ এভাবে বসে আছো কেন? একটু এদিক ওদিক হলেই তো পড়ে যাবে। নেমে এসো বলছি। নামার জন্যই তো বসে আছি, তবে নিচে নয়, তোমাদের বুকের ওপর। তোমাদের জন্যই তো অপেক্ষা করছিলাম। ভয়ঙ্কর সেই চেহারা নিয়ে প্রেতাত্মাটি সবুর দিকে তীব্র গতিতে এগিয়ে আসতে শুরু করল। সবুর গলায় থাকার উপর তাবিজটি হঠাৎ করে নীল আলোর মতন জ্বলতে শুরু করল। প্রেতাত্মাটি আর্তনাদ করে ছিটকে পিছিয়ে গেল। ওই তাবিজ, ওটা সরাও, ওই আগুনের গোলাটা সরাও। ওটার তেজ আমি সহ্য করতে পারছি না। কে তুমি?
কেন আমাদের ওপর তোমার এত রাগ? এই বাড়িতে তো আমরা মাত্র এলাম, আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি, তবে কেন আমাদের মারতে চাও? তুই করিসনি, তোর রক্ত তো করেছে। এই বাড়ির প্রতিটা ইট আমার আর আমার বাবার রক্তে ভেজা। আমি ছিলাম এই বাড়ির মালির ছেলে, আমার মা ছিল না। অভাবের সংসারে বাবাই ছিল আমার সব। এই বাগানের ফুলগুলোর সাথে আমি বড় হয়েছিলাম। আমি স্কুলে যেতাম, পড়ালেখায় সবার চেয়ে ভালো ছিলাম, কিন্তু এটাই ছিল আমার অপরাধ। পড়াশোনা করা কি অপরাধ? তুমি কি বলতে চাইছো, স্পষ্ট করে বলো। এই বাড়ির মেজ ছেলে সুজন, সে ছিল অহংকারী। তার সমান হয়ে এক মালির ছেলে ক্লাসে ফার্স্ট হবে, এটা তার সহ্য হলো না। সে একটা সোনার ঘড়ি চুরির মিথ্যা অপবাদ দিল আমার বাবার উপর। গ্রামের সবার সামনে আমার বাবাকে পিটিয়ে মারলো সে, আর আমাকে পশুর মতো শিকল দিয়ে কাছারি ঘরে বন্দি করে রাখলো। অন্ধকার ঘরে তৃষ্ণায় ছটফট করেছি, এক ফোঁটা জল কেউ দেয়নি। না খেয়ে পেয়ে ধুকে ধুকে ওখানেই মরে গেলাম আমি। কেউ আমাকে বাঁচাতে আসেনি। তোমাদের পূর্বপুরুষরা দাঁড়িয়ে তামাশা দেখেছিল। ইন্নানিল্লাহ, এত বড় অন্যায় হয়েছিল তোমার সাথে? মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে? আমরা তো জানতামই না আমাদের রক্তে এমন কলঙ্ক লেগে আছে। ভাই, তোমার প্রতিটা কথা আমাদের বুকে তীরের মতো বিচ্ছে। যে পাপ আমাদের পূর্বপুরুষরা করেছে তার ক্ষমা চাওয়ার ভাষা আমাদের নেই, কিন্তু আমরা তোমাকে কথা দিচ্ছি, তোমার উপর থেকে সব চুরির অপবাদ আমরা আজই মুছে দেব। কাল সকালে সারা গ্রাম জানবে তুমি চোর ছিলে না, তুমি ছিলে একজন মেধাবী শিক্ষার্থী। শুধু তাই নয়, তোমার আর তোমার বাবার আত্মার মাগফিরাতের জন্য আমরা এতিমখানায় খাবার দেব, কোরআন খতম করাবো, আর এই শীতলপুরেই তোমার নামে একটা লঙ্গরখানা আর গরিব মেধাবী ছাত্রদের জন্য একটা মাদ্রাসা করে দেব, যাতে তোমার মতো আর কোনো মেধাবী প্রাণ অবহেলায় ঝরে না পড়ে যায়। প্লিজ ভাই, আমাদের পূর্বপুরুষদের হয়ে আমরা তোমার কাছে ক্ষমা চাইছি, আমাদের মাফ করে দাও। তোমরাই প্রথম, দীর্ঘ 60 বছর পর তোমরাই প্রথম যারা আমার কষ্টের কথা ঘৃণা না করে মন দিয়ে শুনলে। সবাই আমাকে দেখে ভয় পেয়েছে, তাড়াতে চেয়েছে, কিন্তু তোমরা আমাকে মানুষ হিসেবে দেখলে। আমার বুকের ভেতর আগুনটা জল হয়ে বেরিয়ে আসছে। আমাদের বলো, তোমার আত্মা কিভাবে শান্তি পাবে? আমরা কি করলে তুমি এই অন্ধকার থেকে মুক্তি পাবে? এই বাড়ির পেছনের ওই পথ, ওটা উদ্ধার করে সম্মানের সাথে জানাজা করে খবর দিও। আমাকে একটু মাটির ছোঁয়া দিও, তবেই আমি চিরদিনের মতো মুক্তি পাব। কথাগুলো শেষ করতেই এক ঝলক শীতল বাতাস বয়ে গেল। প্রেতাত্মাটি ধোয়ার মতো মিলিয়ে গেল আকাশের অন্ধকারে। পরদিন সকালে গ্রামের লোকজনকে নিয়ে সেই নিম গাছের নিচ থেকে ছেলেটির কঙ্কাল উদ্ধার করা হলো। পুরো গ্রামে মাইকিং করে তার বাবার নির্দোষ হওয়ার কথা ঘোষণা করা হলো। সম্মানের সাথে জানাজা শেষে তাকে কবর দেওয়া হলো। ওই দিনই সবু আর শুভ লঙ্গরখানার ভিত্তি প্রস্তুত স্থাপন করে। অদ্ভুত ব্যাপার হলো, এরপর থেকে শীতলপুরের সেই অন্ধকার জমিদার বাড়িতে আর কোনোদিন কোনো কান্নার শব্দ বা অলৌকিক কিছু দেখা যায়নি।